তো আজকের দিনে সবারই অনেক অনেক শুভেচ্ছা। তো আমি গ্রুপটার নাম দিছি আজকে তাইওয়ান ইউনিভার্সিটি অ্যাসপিরিয়েন্টস, মানে যারা ভর্তি হতে ইচ্ছুক তাইওয়ানে ইউনিভার্সিটি গুলোতে। তো আজকে আলোচনার বিষয় আমি দুই মনে করছিলাম সিভি, এসওপি এবং স্কলারশিপ। আর এমওই স্কলারশিপ থেকে কালকে কথা বলছিলাম, কিন্তু কিছু কথা বাদ আছে আমার, যে কথাগুলো আমি আজকে বলবো। তো দেখা যাক। আমার স্ক্রিন কি দেখা যায়? জি না ভাই, দেখা যাচ্ছে না তো। এই দেখো, হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। নেট নেট একটু স্লো মাত্র। তো দেখেন, এমও স্কলারশিপের কালকে আমি স্টেপ বলছিলাম কয়টা। আচ্ছা, এটা অ্যাপ্লাই করার যে সময়টা আমি বলছিলাম, এটা হ্যাঁ সময় বলছে ফেব্রুয়ারি মার্চ থেকে 31 পর্যন্ত এর থাকে, মানে সময় থাকে অ্যাপ্লিকেশন করার, ফেব্রুয়ারি থেকে মার্চ 31 পর্যন্ত। তো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, মানে এই যে এদের যে অ্যাপ্লিকেশন আছে, এখানে টি ডবল সি টেক ইন্ডিয়া নিয়ে গেলে পরে এখানে প্রথমে টাইপ ইকোনমিক কালচার সেন্টার ইন্ডিয়া, যেটি নিউ দিল্লিতে অবস্থিত মেন, এরা এজেন্ট বা এজেন্সি বা অ্যাম্বাসি। তারপরে এখানে আসবো, তারপরে হচ্ছে আমার এডুকেশন ডিপার্টমেন্টে। আচ্ছা, এইখানে ওরা হচ্ছে প্রতি বছরই লিঙ্ক দেয় কিছু, যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। যেহেতু আগের বছরে আমি ম্যানুয়ালি হয়েছিল, ওই অ্যাপ্লিকেশন সিস্টেমটা সব ডকুমেন্ট কুরিয়ার করে পাঠানো লাগছিল, কিন্তু এই বছর থেকে এই সিস্টেমটা নেই। ওরা একটা এই জায়গায় অ্যানাউন্সমেন্টে একটা লিঙ্ক দেবে, লিঙ্ক দেওয়ার পরে সেইখানে আপনার যে ডকুমেন্টগুলো আমি উল্লেখ করছি সেই ডকুমেন্টগুলো আপলোড করা লাগবে। আর এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন আবেদন করবেন, তখন আগে আবেদন করার পরে আপনার ফার্স্ট স্ক্রিনিং এ সব কিছু যদি ঠিক থাকে ডকুমেন্ট, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টে সিরিয়াল নাম্বার দেয়। কিন্তু এখন আবেদন করার সাথে সাথে আপনার ডকুমেন্টে সিরিয়াল নাম্বার দিয়ে দেবে, মানে আপনার সিরিয়াল নাম্বার কত ছিল দেখেন এইখানে, কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এখানে উল্লেখ করা আছে, কোনো কারোর নাম উল্লেখ করা নেই। এই জিনিসটা খেয়াল রাখবেন দেখেন। আর প্রতি বছর 48 জনের দেয় স্কলারশিপ, হয়তো 48 52 এরকম, 48 জন, হ্যাঁ। আগের বছর এখন ব্যাচেলারের স্কলারশিপের দেখেন পার্সেন্টেজটা একটু দেখেন। ব্যাচেলারে আছে এই বছর অনেকেই আছে দেখা যাচ্ছে, ব্যাচেলার এবং পিএইচডি এই বছর সবকিছু মিক্সড ভাবে দিয়েছে। সব থেকে স্কলারশিপ বেশি দেয় না মাস্টার্সে, তারপরে পিএইচডি, তারপরে দেয় ব্যাচেলার। কিন্তু এই বছর দেখা যাচ্ছে মিক্স দিয়েছে, পিএইচডি তে একটা দুইটা তিনটে চারটে, এই ব্যাচেলার এখানে একটা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা দিয়েছে হচ্ছে পিএইচডি। আর ব্যাচেলারে দিয়েছে 1 2 3 4 5 6 7 8, যাক 8টা ব্যাচেলার স্কলারশিপ দিছে, যাক অনেক ভালো যেহেতু বাংলাদেশ থেকে। আচ্ছা, এইটা আমাদের যে টেক ইকোনমিক সেন্টার এখানে, এই টেক ইকোনমিক সেন্টারটা হচ্ছে 5টা কান্ট্রি নিয়ে মনে হয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, আর একটা শ্রীলঙ্কা সম্ভবত। না, আমার সম্ভবত খেয়াল নেই। ওরা অ্যাডমিশন যখন অ্যানাউন্সমেন্ট দেয় যে কি কি ডকুমেন্ট লাগবে, ওইখানে উল্লেখ করা থাকে যে কোন কোন কান্ট্রির জন্য ডেজিগনেটেড তারা। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময় যখন এমওই অ্যাপ্লাই করবেন, তখন হচ্ছে আপনারা চুজ করবেন হচ্ছে এই এমওই ইন্ডিয়া, টেক অফিস ইন্ডিয়া, নিউ দিল্লিতে যে অফিসটা আছে সেইটা। অবশ্যই আপনারা ভুল করে জানো
ওই যে টেক অফিস থাইল্যান্ড চুজ করে দিয়েন না, কারণ এখানে দুইটাই থাকবে। থাইল্যান্ডের ওখানে বাংলাদেশ লেখা থাকে, এই আপনার ইন্ডিয়ারও বাংলাদেশ লেখা থাকে। আপনি ভিসা যেখান থেকে করেন সেটা কোনো ম্যাটার না, কিন্তু স্কলারশিপের জন্য ডেজিগনেটেড অফিস হচ্ছে আপনার টেক অফিস ইন্ডিয়া। যাক, যেহেতু পরিপূর্ণ বিষয় নিয়ে মনে হয় এমওই নিয়ে। আচ্ছা, আমি এমওই এর বিষয়টা আগে শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন তো। কারো কি কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে পরে একটু চ্যাট বক্সে জানাবেন, থাকলেও জানাবেন, না থাকলেও জানাবেন, একটু চ্যাট বক্সে একটু জানান। যাকে একজন বলেছে না, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমরা পরবর্তীতে যাই। এটা এসওপি লিখতে গেলে কি কি বিষয়গুলো লাগে আমাদের? হ্যালো জি। ভাই, ওই যে আমি তো হচ্ছে যখন ইউএইতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, ওটা তো আপনার সাথে শেয়ার করছিলাম বিষয়টা। তো ওখানে হচ্ছে এম্বাসি থেকে হচ্ছে আমাকে একবার কল করা হয়েছিল দুপুরের দিকে। আনফরচুনেটলি ওই সময় আমি হচ্ছে ফোনটা পিক করতে পারিনি। পরে হচ্ছে ওদেরকে এই বিষয়টা আমি মেইল করেও জানাইছি, মেইলের কোনো রিপ্লাই ছিল না। আর সেকেন্ড টাইম তো কল দেওয়ার কোনো হয়তো অপশন ছিল না, নাকি এরকম কিছু একটা হবে। আর সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে আপনার এমওয়াই স্কলারশিপটা সিকিউর করার জন্য অফার লেটার কি মাস্ট? আচ্ছা, ঠিক আছে। আমার যখন অ্যাপ্লাই করেছিলাম ওখানে ওখানে আহ, আহ, তাইওয়ান যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার শো করতে বলেছিল, অথবা আমি অ্যাপ্লাই করেছি সেটার একটা প্রুফ দিতে বলছিল। তো আমি অবশ্য একটা দুইটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, সবকিছুই ঠিক ছিল। তবে আমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমি হচ্ছে দিতে পারিনি। আমি তখন হচ্ছে একাডেমিক প্রেশারে ছিলাম আর ইন্ডিয়াতে ছিলাম। তো আরো অনেক বিষয় আছে, সো এই কারণে আমি ব্যাংক স্টেটমেন্টটা ওইভাবে দিতে পারিনি। তো ওই কারণে আমার ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়। কারণ আমার কাছে আহ, পুরো বিষয়টা হচ্ছে মানে ঝাপসা হয়ে আছে, আসলে কি কারণ থাকতে পারে। আপনার কাছে কি মনে হয় ভাই? এখন শোনেন, যদি এম্বাসি থেকে একবার কল দিছিল, তারা কিসের জন্য কল দিছিল সেই জিনিসটা তো আমি বলতে পারবো না। তবে আমার যা ধারণা হচ্ছে, আপনার প্রথমে এম্বাসিতে যদি আপনি এমওইর জন্য হয় ইন্টারভিউর জন্য ডাকতো ইমেল করে, না হলে পরে রিটেন এক্সামের জন্য ডাকতো। যদি আপনার প্রথম স্ক্রিনে ওদের আপনি পাস হতেন, হয় ইয়ের জন্য ডাকতো, না হলে ইমেলের জন্য ডাকতো, মানে ইয়ে আপনার এক্সামের জন্য। আচ্ছা, আর একটা জিনিস আমি সেটা বলতে যদি চাই। হয় মানে দাঁড়ান দাঁড়ান ভাই, আপনার উত্তর দিচ্ছি। ছিল না। এ তপু, তোমার আমি বলি যে আসার সময় তুমি সব সময় হচ্ছে মানে একটা ফর্মাল মানে একটা গেঞ্জি পরে আসবা। এই জায়গায় মনে করো লোকজন থাকে অনেকগুলো, তুমি এই মানে খালি গায়ে বসে থাকো। জি ভাই, বলেন। বলেন ভাই, বলেন। মানে আপনার হচ্ছে অ্যাম্বাসি একবারই আমাকে কল করলো। যদিও অ্যাম্বাসিতে এগুলো নিয়ে কোনো হেডেক নাই, কিন্তু মানে বিষয়টা যদি একটা বার ভাবেন যে সারাক্ষণ তো ফোন নিয়ে থাকা সম্ভব না, ঠিক না? আর ইভেন কোনো নির্দিষ্ট টাইমও নাই, ডেটও নাই যে টাইমে সাধারণত অ্যাম্বাসি ফোন করবে অথবা আমিও আইডিয়া থাকবে। তো একবার মিস্টেক হইতেই পারে, মানে যে কোনো ভাবেই। সেকেন্ড টাইম কানেক্ট করার কোনো ওয়েই ছিল না। আপনি ফোন দিছিলেন পরে ওদের কাছে?
ওদের কাছে সম্ভবত আপনার হচ্ছে কল যায় না ওই নাম্বার, আমি কল দিয়েছিলাম বাট কোনো কিছু দেখতেছিলাম না, অটোমেটিক্যালি কল ডিক্লাইন। আমি সবকিছু প্রপার রিজন আপনি আমাকে বলছিলেন একটা ইমেলও করতে, আমি প্রপার সবকিছু উল্লেখ করে আমি ওদেরকে মেইলও করেছিলাম যে আমি কল রিসিভ করতে পারি নাই, এখন কি করণীয় অথবা এরকম আরো বিস্তারিত ভাবে আমি এই করেছি, নাম্বারে ফোন দিছিলেন সেটারও নাকি? কোনো রিপ্লাই ছিল এই না। নাম্বারে ফোন দিছিলেন? আহ আপনি এই মোফা এই জিনিসটা, সম্ভবত নাম্বার এটা ছিল কিনা সেটা আমার খেয়াল নাই। আর আপনার মেইল আইডি তো এটাই ছিল। কল লগ চেক করলে হয়তো বা খুঁজে পাওয়া যেতে পারে। তো এই ইমেল আইডিতে ইমেল করলে তো ওদের উত্তর দেওয়ার কথা, কারণ আমার প্রতিটা ইমেলের ওরা উত্তর দিত। ওরা এর আগের সমস্ত ইমেল গুলোতে আমাকে রিপ্লাই দিয়েছিল। আমি দুইটা ডকুমেন্ট ওই সময় সাবমিটের আগে আমি দিতে ভুলে গেছিলাম, তো ওনাকে আমি মেল করার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে সমস্যা নেই, তুমি জাস্ট অ্যাপ্লিকেশন আইডি এন্ড তোমার যে দুটা ডকুমেন্ট এখানে হচ্ছে অ্যাটাচ করে দাও মেইলে, আমি আপডেট করে দিব। তো এইভাবে তারা আমার সাথে কমিউনিকেট করেছিল ইমেইলে, কিন্তু শেষ যেটা ওইটা তার হচ্ছে আমার সাথে কমিউনিকেট করে নাই, রিপ্লাই দেয় নাই। বুঝতে পারছি, যাক একটা মিস্টেক মনে হয়েছে যে কোনো একদিক থেকে। আর একটা কথা মিস্টেক হচ্ছে যে বলে আপনি কিন্তু যখন, এটাই মনে হয় যে তারা আমাকে যখন ফোন করেছিল আপনার ইন্টারভিউর জন্যই ফোন করেছিল, আদারওয়াইজ তো খালি খালি ফোন করতো। আমি একটা কথা বলি শুনেন, আর হচ্ছে ইউনিভার্সিটি যে অফার লেটারের কথাটা বললেন, অফার লেটারটা বলতে হচ্ছে আপনার সবসময় মনে করেন যে ইউনিভার্সিটি যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মটা পূরণ করেন, ওই ফর্মটাই ওইখানে আপলোড করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? Muito bom, não sei se você. আপলোড Yo করে considero nada, দিলাম থেকে, ya এটাও nunca ঠিক lo আছে। hice. ইউনিভার্সিটি যখন Bom, অ্যাপ্লিকেশন do grupo করেছিলাম de Haga também não. Cuma Angelica Mungo para ba. আপনার অপশন দেওয়া থাকে যে আপনি কি হচ্ছে তাইওয়ান স্কলারশিপের জন্য ওয়েট করতেছেন কিনা, মানে আপনার কোনো স্কলারশিপ আছে কিনা অথবা আপনি সেলফ ফান্ডে পড়বেন কিনা, এরকম অনেক অপশন থাকে। তো ওখানে আমি ডিটেলস বলেও দিছিলাম যে হচ্ছে আমি এমওইতে হচ্ছে আপনার অ্যাপ্লাই করব। আপনি মিউট হয়ে আছেন ভাইয়া। মানে শোনেন, আমি একটা কথা বলি যে আপনি যখন এমওইর জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওরা ওইখানে একটা বলে যে একটা অফার লেটার অথবা যে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছেন তার একটা প্রুফ। তো অন্য ইউনিভার্সিটিতে যখন আপনি সেপারেট অ্যাপ্লিকেশন করছেন, সেটার একটা প্রুফ বা অ্যাপ্লিকেশন ফর্মটা অথবা কোনো ইমেল আপনি ওখানে সাবমিট করতে পারেন। আর দেখেন এখানে বলে দেয় আর একটা জিনিস, যে ইউনিভার্সিটি আপনি স্কলারশিপ পাওয়ার এই এত দিনের ভিতরে আপনার এই অফার লেটারটা ওদের কাছে আবার পাঠাতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ডিডেটরা যখন স্কলারশিপ সিকিউর হয়, তারপরে অফার লেটার পায়। অফার লেটার পাই ইউনিভার্সিটি থেকে। দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার ক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই করছি তখন ডকুমেন্ট আমার এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্মটাই ওইখানে জমা দিছি। দেওয়ার পরে তারপরে যখন আমার স্কলারশিপের রেজাল্ট আসলো, তারপরে ওরা একটা ডেট দিল যে এর ভিতরে আপনার এই ইউনিভার্সিটিতে যে আপনি অ্যাডমিট হবেন তার অফার লেটারটা আমাদের দেওয়া লাগবে। তারপরে দেওয়ার পরে আপনার ওরা ফাইনাল রেজাল্টটা দেয়। যাই হোক, কোনো একটা সমস্যা হয়েছে ভাই, নেক্সট টাইম আবার ট্রাই করেন। এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এসওপি নিয়ে আমি একটা কথা বলি এবার। নতুন করে আমি এসওপি, ওর মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। দেখেন এসওপির আগে একটা ভালো সিভি হওয়া জরুরি। যদি আমার একটা সিভি থাকে ভালো, তাহলে পরে আমি সহজে একটা এসওপি তৈরি করতে পারি। এই এসওপি তৈরি করা এখন মানে ভালো কিভাবে এসওপি তৈরি করতে পারি, এই জিনিসটা এখানে আমি প্রথমে জিজ্ঞেস করলাম। যেরকম আমি আজকে তা এর জিজ্ঞেস করছি
যে সবাই চ্যাট জিপিটি ব্যবহার করে, ডিপসিক এআই অথবা জিমিনি এআই, যাই হোক যে কোনো এআই ব্যবহার করেন, সমস্যা নেই। দেখেন আমি এখানে একটা জিনিস আজকে ওদের লিখছি যে একটা এসওপি লেখার জন্য কি কি জিনিস প্রয়োজন হয়, সেই বিষয়টা কিন্তু আমি টেমপ্লেট হিসেবে তুলে ধরছি আজকে। তো এখন আপনি একটা প্রশ্ন ওর জিজ্ঞেস করলেন চ্যাট জিপিটির যে আমি একটা এসওপি লিখবো, মানে কোন কোন বিষয়ে আমার ফোকাস করা উচিত, এ একটা জিনিস লিখে দিলে এবার আপনার শর্টকাট একটা সিভি আছে। আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা সিভি, আমার সিভিটা এই জায়গায় দিই। তারপরে দেখা যাচ্ছে এর বললেন যে হচ্ছে প্লিজ এসওপি ফর ডিপার্টমেন্ট সি সিএসআই অ্যাডমিশন। হুম। দেখেন এই যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছে ও সেই বিষয়গুলো নিয়েই কাজ করবে। ইন্ট্রোডাকশন, হু, হোয়াট হোয়াট ডু ইউ ওয়ান্ট, তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল, এই নিয়ে দেখেন সুন্দর করে একটা এসওপি লিখে দিয়ে দেবে। এবার আপনি কি, আপনার কাজ আছে কি এটা কপি করে পেস্ট করে পাঠাই দিয়া, এই কাজটা কিন্তু আপনার না। আর আপনার কাজ হচ্ছে যে এই যে এই ওয়ার্ড গুলো, আচ্ছা আমরা এই চ্যাট জিপিটি কি কারণে ব্যবহার করবো, চ্যাট জিপিটি ব্যবহার করবো হচ্ছে আমার যে মানে আইডিয়া নেওয়ার জন্য, আর হচ্ছে ওয়ার্ড, আমরা তো নেটিভ স্পিকার না, সেই ক্ষেত্রে ওয়ার্ড গুলো কিভাবে সাজানো যায় এই বিষয়গুলো চ্যাট জিপিটির কাছ থেকে শিখবো। তো দেখেন এখানে সুন্দর করে ও প্রতিটা স্টেপ স্টেপ এখানে লেগে যাচ্ছে, মানে শেষ করবে, সব স্টেপই শেষ করবে। তো দেখেন যখন আপনি একটা সিভি লিখতে যাবেন, এই আপনার যখন একটা এসওপি লিখতে যাবেন তখন একটা সিভি রাখবেন কাছে। সিভি রাখলে পরে সব মানে এর বেনিফিটটা কি, দেখা যাচ্ছে আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করলেন ওর সাথে সাথে কিছু উত্তর দিল। যাক, আমার যে এরকমই লিখতে হবে এরকম কোনো কথা নেই, তারপর আমি কিভাবে লিখবো, এর কাছ থেকে তো একটা আইডিয়া আমি পালাম চ্যাট জিপিটির কাছ থেকে যে কিভাবে একটা এসওপি লেখা যায়, এবং সে একটা এক্সাম্পলও দিয়ে দিল। এইবার এসওপি লেখার সময় অবশ্যই যে আমার যে সাপোজ আমি আমার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিতে গেলাম, দেখেন ইনি হচ্ছে চেয়ারম্যান, এই প্রফেসরের এই বিষয়টা সেদিন আমার ক্লিয়ার করা হয়নি, আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। একটা ডিপার্টমেন্টের যে প্রধান হয় সে হয় চেয়ারম্যান, একটা ডিন হয় একটা ফ্যাকাল্টির প্রধান, আর একটা চেয়ারম্যান হয় একটা ডিপার্টমেন্টের প্রধান। অবশ্য ইনি ডিনও, ইনি একসাথে চেয়ারম্যান, ইনি একসাথে ডিনও আর ইউনিভার্সিটি, এই যে প্রফেসর। এরপরে আসে চেয়ার প্রফেসর, এই যে ইনারা সব হচ্ছে চেয়ার প্রফেসর। চেয়ার প্রফেসর মানে কি একটা অনারি প্রফেসর, যে অনেক দিন প্রফেসর করার পরে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরপরে তিনি চেয়ার প্রফেসর হিসেবে ইউনিভার্সিটির দায়িত্ব পালন করতেছে। একটা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে 40-50 জন চেয়ার প্রফেসর থাকে। তারপরে আসে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তারপরে এই যে ডিস্টিংগুইশ প্রফেসর। ডিস্টিংগুইশ প্রফেসর কাদের বলা হয়, যারা হচ্ছে মনে করেন অনেকটা অনেক ডিপার্টমেন্টে এদের অবদান আছে। এ শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং প্রফেসর, তবুও তার হচ্ছে দেখা যাচ্ছে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি অথবা অন্যান্য ডিপার্টমেন্টে তার অবদান আছে অনেক ভালো। এর কারণে ডিস্টিংগুইশ প্রফেসর বলা হয়। কিসের জন্য বলা হয়, আচ্ছা দেখেন এই আমি একটা জিনিস উল্লেখ করি, এই যে ইনার নাম হচ্ছে ত্রিভূষণ গুপ্তা। আমরা গুগল স্কলারে যাই, আমি এই কথাগুলো কিসের জন্য বলছি সেই জিনিসটা আমি একটু পরে ক্লিয়ার করবো।
বাহ, সব ইয়েগুলো চলে আসছে, পেপার গুলো। মনে হয় এখানে ভালো মতো আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা কোথায় যাব, ওয়েব অফ সায়েন্সে। দেখো মশা। হুম, ব্রিজভূষণ গুপ্তা লেখা। কিছুক্ষণ পরে হয়তো অফ হয়ে যাবে, আমি আবার একটা লিঙ্ক দেবো, সমস্যা নেই। এই জিনিসটা আমরা একবার একটু বোঝার চেষ্টা করি, দেখি কি আসে।